সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই অবস্থান করছো, নিরাপদে অবস্থান করছো। ঈদের পর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স 4th ইয়ারে অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, পাবনা। এর আগের ক্লাসগুলোর ধারাবাহিকতায় যে লেকচারটা আমি দিব সেটা হচ্ছে লেকচার 7। কোর্সটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। এই চ্যাপ্টারে আছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন বা এই চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স এর হার্ট বলা হয়, হার্ট অফ ইলেকট্রোডাইনামিক্স। তো এখানে আমরা গতদিনে দেখিয়েছিলাম তোমার ইকুয়েশন অফ কন্টিনিউটি, দেখিয়েছিলাম কন্টিনিউটি নিউটি। তো ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা যে দেখিয়েছিলাম সেটা হচ্ছে চার্জ কোথাও পুঞ্জীভূত হয় না। যে পরিমাণ চার্জ পরিবাহের মধ্যে কত পয়েন্টে আগমন করে সেই পরিমাণ চার্জই সেখান থেকে বের হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা আরো একটা দেখতে পেলাম যে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন, অ্যাম্পিয়ারের যে ইকুয়েশন আছে, এই অ্যাম্পিয়ার্স ল বা অ্যাম্পিয়ার্স সার্কিটাল যে লটা আছে সেই অ্যাম্পিয়ার্স লটা তোমার স্থির প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সময়ের সাথে যদি পরিবর্তিত হতে থাকে কোনো প্রবাহ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাম্পিয়ার্স লকে পরিমার্জন করতে হয়। তো পরিমার্জন অ্যাম্পিয়ার্স ল আমরা লিখতে পারি, অ্যাম্পিয়ার্স লটা হলো তোমার ডেল ক্রস এইচ পি ডট ডিএল, এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি মিউ 0 আই। তাহলে এখান থেকে আমরা বি ইকুয়াল টু মিউ এইচ, তাহলে বি ইকুয়াল টু মিউ এইচ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে মিউ 0 আই, বি ইকুয়াল টু মিউ 0 এইচ। তাহলে মিউ 0 এইচ যদি আমরা লিখি তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি এইচ ডট ডিএল, এটা ইকুয়াল টু হচ্ছে আই। আর আই মানে হচ্ছে যে যদি প্রবাহ ঘনত্ব হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ এস জে ডট ডিএস, এটা লেখা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুই পাশেই যদি তল সমাকলনকে রূপান্তর করি, এটাকে যদি আমরা লাইন ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রালে রূপান্তর করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টোকস ল অ্যাপ্লাই করতে পারি ভেক্টরের। সেটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেল ক্রস এইচ, ডট ডিএস, এটা সমান হবে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ যেটা আছে জে ডট ডিএস, এটা হচ্ছে। এখন এই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা এনেছিলাম সেটা হচ্ছে কার্ল অফ এইচ, দুই দিকেই সারফেস ইন্টিগ্রাল হয়ে গেল, তাহলে আমরা এটাকে তুলে দিতে পারি ডেল ক্রস এইচ, এটা সমান হবে হচ্ছে আমাদের জে। এটা হওয়ার কথা। তো এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ যদি বলি তাহলে সেভাবে করা যায়। তাহলে সেক্ষেত্রে পরিবর্তনশীল প্রবাহের জন্য আমরা ই করতে পারি, এই ডেল ক্রস এইচ কে পরিবর্তনশীল প্রবাহের জন্য আমাদের প্রবাহ ঘনত্বর সাথে আরো কিছু যোগ হবে, সেটাকে বলা হচ্ছে সরণ প্রবাহ যোগ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর আগের দিনে যেটা এনেছিলাম সেটা পেলাম হচ্ছে এখান থেকে যদি আমরা করি তাহলে ডেল ক্রস এইচ, তাহলে পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রে আমাদের অ্যাম্পিয়ারের সূত্রের পরিমার্জিত রূপ যেটা পাওয়া যায়, পরিমার্জিত রূপ হচ্ছে তোমার যে ডেল ক্রস এইচ ইকুয়াল টু জে প্লাস ডেল ডি ডিটি।
এটা হচ্ছে অ্যাম্পিয়ার সূত্রের পরিমার্জিত রূপ, এটা হবে। এই যে ডেল ডি বাই ডেল টি, একে বলা হয় হচ্ছে তোমার কি, সরণ প্রবাহ। তো এটা আমাদের জানা দরকার। তো এখন আমরা এখান থেকে একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল করিয়ে দেখে দিতে পারি। সেটা হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল, সেটা হচ্ছে দেখাও যে ই ইকুয়াল টু ই নট, একটা তড়িৎ ক্ষেত্র যদি থাকে ই ইকুয়াল টু ই নট কস ওমেগা টি, এই তড়িৎ ক্ষেত্রে স্থাপিত পরিবাহকের জন্য, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহক স্থাপন করলাম, সে 10⁻15 হার্স কম্পাঙ্ক অপেক্ষা কম কম্পাঙ্কে সরণ প্রবাহ ঘনত্বকে পরিবহন প্রবাহ ঘনত্বের তুলনায় অগ্রাহ্য করা যায়। তার মানে এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে, এই তড়িৎ ক্ষেত্রের যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সি যদি তোমার হয় হচ্ছে 10⁻15 সাইকেল পার সেকেন্ড বা হার্টস, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো জে ডট জে এর চেয়ে অনেক ছোট হবে। এটা আমাদের একটু প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা জানি সলিউশন, তাহলে আমরা জানি আমরা জানি হচ্ছে যে ডি ইকুয়াল টু এপসাইলন ই, তাহলে এপসাইলন ই মানে হচ্ছে ই নট কস ওমেগা টি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আর জে ডট মানে কত হচ্ছে, এখান থেকে আমরা ওই যে সরণ প্রবাহ জে ডট পেলাম, জে ডট সমান হচ্ছে ডেল ডি ডেল টি, এটা হচ্ছে তোমার ডেল ডি, একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আমাদের কি পাওয়া যাবে, ওমেগা মাইনাস ওমেগা, তাহলে কস কে মাইনাস এপসাইলন ওমেগা ই নট কস ওমেগা টি, এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে এপসাইলন 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 ওমেগা ই নট, এখানে আমরা কস ওমেগা টি, এই মাইনাসের জন্য এখানে আমরা একটা প্লাস পাই/2 দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 গেল। তাহলে এখন আমাদের ওহমস ল অনুযায়ী আমরা কি করতে পারি, ওহমস ল অনুযায়ী যে এটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে সিগমা ই, তাহলে সিগমা ই মানে E0 কস ওমেগা টি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। সুতরাং জে ডট বাই জে এটা সমান কত হবে, এটা সমান হচ্ছে জে ডটের মান হচ্ছে এপসাইলন ওমেগা ই নট কস ওমেগা টি প্লাস পাই/2 এটা, আর জেড মানে হচ্ছে কত, সিগমা ই নট কস ওমেগা টি, এটা থাকলো। মানে এটার মডুলাস যদি আমরা নেই জে ডট বাই জে, এটার মডুলাস নিলে পরে, সুতরাং মোড অফ জে জে ডট বাই জে এটা সমান হচ্ছে তোমার মডুলাসটা নিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এপসাইলন ওমেগা ডিভাইডেড বাই সিগমা, মডুলাস নিচে ওইগুলো চলে যাবে, এটা ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে তোমার এপসাইলন ওমেগা মানে টুয়াইস পাই, যদি ফ্রিকোয়েন্সি এফ হয় টুয়াইস পাই এফ, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান টুয়াইস পাই এফ, এটা আমরা জানি। আর সিগমার মান সিগমাই থাকতেছে। তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে দেই ফ্রিকোয়েন্সির, তাহলে দেখা যায় যে তোমার এই মানটা হয়, ফ্রিকোয়েন্সির যে মানটা হবে 10⁻⁻17 হয়, এটা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 10⁻⁻17 ফ্রিকোয়েন্সি, মানে এগুলোর মান যদি আমরা শূন্য মাধ্যমে বসিয়ে দেই এত এত, তাহলে সেই ক্ষেত্রে
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু এফ লেস দ্যান 10⁻15 সাইকেল পার সেকেন্ড, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু এটা 15 সেকেন্ডের চেয়ে কম, 15-র চেয়ে কম, অনেক কম, এখানে -15 কম, তাহলে সেই ক্ষেত্রে সুতরাং আমরা বলতে পারি জে ডট লেস দেন জে, তার মানে মানটা কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের, এটা আমরা সম্প্রভাবের একটা উদাহরণ করলাম। তো ম্যাক্সওয়েলের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আমরা একটু সংক্ষেপে লিখি। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর 4টা সূত্র আছে, এটা তড়িৎ ডাইনামিক্স এর বেস ধরা হয়। তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এটা কয়টা ইকুয়েশন আছে মোট? আমাদের 4টি ইকুয়েশন আছে। ম্যাক্সওয়েল জাস্ট এই তড়িৎ গতিবিদ্যার ক্ষেত্রে নতুন কোনো ইকুয়েশন দেয়নি, উনি জাস্ট গস ল, তারপরে হচ্ছে তোমার ফ্যারাডেস ল, লেনজেস ল, অ্যাম্পিয়ার্স ল, এই সূত্রগুলোকে এক করছে আর কি। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের জন্য এক করে উনি 4টা সূত্র একসাথে করে অ্যাকুমুলেট করে 4টা সূত্র দিচ্ছে, একে বলে ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর ডেল ডট ডি, এটা সমান হচ্ছে তোমার রো। তাহলে ডিটা কি? ডি হচ্ছে তড়িৎ সরণ ভেক্টর আর রো হচ্ছে মুক্ত চার্জ ঘনত্ব। তাহলে এটা কার সূত্র? এটা আমরা জাস্ট প্রত্যেকে পাই, এটা কারণ না, গসের সূত্র, গসের সূত্র থেকে পাই। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার ডেল ডট বি, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স, এটা কত হবে? 0। তাই ডাইভারজেন্স ম্যাগনেটিক ফিল্ডের 0, তার মানে কি? তার মানে গস ল, এই সূত্রটা হবে গস ল ইন ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গস ল, যে পরিমাণ ফ্লাক্স প্রবেশ করতেছে কোনো বিন্দুতে সেই পরিমাণ বের হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডাইভারজেন্স বা অপসারিতা 0। এটা ম্যাক্সওয়েলস এর একটা ইকুয়েশন, মানে গস ল ম্যাগনেটিক ফিল্ডে এটা ব্যবহার করা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন হিসাবে। তারপরে ডেল ক্রস ই, ইলেকট্রিক ফিল্ডের কার্ল। ইলেকট্রিক ফিল্ডের কার্ল হচ্ছে তোমার মাইনাস ডেল ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের ঋণাত্মক মানের সমান। এটা ফ্যারাডে এবং লেনজেস ল, ফ্যারাডের লেনজেস ল, এটা মূলত ফ্যারাডেস ল, কিন্তু লেন্স পরবর্তীতে দিক সম্বন্ধে ধারণা দেয়, এই দিকের জন্য মাইনাস ডিবি বাই ডিটি হয়ে গেছে। তার মানে হচ্ছে সময়ের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ঋণাত্মক মান হবে হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ডের কার্লের সমান। ফ্যারাডে এবং লেনজেস ল আনলো, এবং 4 নম্বর উনি আনলেন হচ্ছে কি অ্যাম্পিয়ার্স ল। তো অ্যাম্পিয়ার্স ল এর যে পরিমার্জিত রূপটা, কারণ ভ্যারিং কারেন্টের ক্ষেত্রে যে পরিমার্জিত রূপটা, এটাই উনি ব্যবহার করছেন। তাহলে ডেল ক্রস এইচ সমান, এটা আমরা এটা আগের দিনে আলোচনা করছি, জে প্লাস ডেল টি ডেল টি, এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স কারেকশন ফর্মুলা। তাহলে অ্যাম্পিয়ার্স ল কিন্তু এটা পরিমার্জিত, সংশোধিত বা কারেকশন অফ অ্যাম্পিয়ার্স ল, বুঝছো? তাহলে চতুর্থ সমীকরণ হচ্ছে কারেকশন অ্যাম্পিয়ার্স ল সংশোধিত বা পরিমার্জিত অ্যাম্পিয়ার্স ল। তাহলে এই 4টা সূত্র হচ্ছে আমাদের কার সূত্র? বিজ্ঞানী ম্যাক্সওয়েলের। এই 4টা সূত্রকে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের সূত্র বলা হয়। একটা গস ল ইন ইলেকট্রিক ফিল্ড, একটা গস ল ইন ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে ফ্যারাডে এন্ড লেনজেস ল এর সমন্বয়, আর একটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল এর সংশোধনী। এই 4টা হলো আমাদের ম্যাক্সওয়েলের সূত্র। এখন এই 4টা সূত্র কিভাবে আসলো সেটা আমাদের একটু জানা দরকার। এই 4টা সূত্রের প্রতিপাদন কিভাবে হলো। তাহলে
আমরা সংক্ষেপে এর প্রতিপাদনগুলো একটু জাস্ট দেখতে পারি। প্রতিপাদন, এক নম্বর সূত্রের প্রতিপাদন, এটা হচ্ছে ডেল ডট টি, এটা হবে রো। এটার প্রতিপাদন কিভাবে করা যায়? তাহলে এখানে দেখো, এখানে আমরা গসের সূত্রকে যেভাবে ব্যবহার করতে পারি, যে তোমার তড়িৎ মাধ্যমে জাস্ট একটা মাধ্যম আছে, এই মাধ্যমে যদি আমরা একটা পৃষ্ঠতল কল্পনা করি, একটা মাধ্যম আছে এরকম, এই মাধ্যমে একটা পৃষ্ঠতল কল্পনা করলাম, এই পৃষ্ঠতলটা মনে করলাম এস, এই পৃষ্ঠতলটা এস, এবং এর আয়তন, যে আয়তন দ্বারা আবদ্ধ, এস পৃষ্ঠ দ্বারা যে আয়তনটা আবদ্ধ, এটা হচ্ছে আমাদের কত, আয়তনটা হচ্ছে ভি। আচ্ছা, গসের সূত্র অনুসারে এই বদ্ধ পৃষ্ঠের উপর যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্রের যে অভিলম্ব আবেশ, তার মানে এই যে বদ্ধ পৃষ্ঠের উপর যদি আমরা একটা ছোট্ট আয়তন ধরে নেই, এবং ছোট্ট ক্ষেত্র ধরে নেই, এবং ক্ষেত্র দ্বারা পরিবেষ্টিত আয়তন যদি এইটা ধরি, তাহলে সেই ক্ষেত্রে এদিক দিয়ে অভিলম্ব আবেশ ই এর অভিলম্ব আবেশ, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার ই। এটা যদি অভিলম্ব আবেশ নেওয়া হয়, তাহলে এটা হবে এই পৃষ্ঠের উপরে মোট চার্জের সমান, এবং এর চার্জ ঘনত্ব ধরলাম আমরা হচ্ছে রো। আর মেরুবর্তী যে চার্জ ঘনত্ব আসে, তো মেরুবর্তী চার্জ ঘনত্ব এখানে আনতে হবে। মেরুবর্তী চার্জ ঘনত্ব, এটা মনে করতে হবে আমাদের কত, রো পি, এ দুইয়ের সমষ্টি। আর আমরা জানি মেরুবর্তী চার্জ ঘনত্ব সবসময় চার্জ ঘনত্বের বিপরীতে কাজ করে। তাহলে আমরা এক্ষেত্রে মেরুবর্তী চার্জ ঘনত্ব যদি রো পি হয়, তাহলে মেরুবর্তীতা হবে পি। তাহলে সেই ক্ষেত্রে আমরা রো পি, তাহলে মেরুবর্তীতা সমান ধরলাম আমাদের পি, বা পোলারাইজেশন পি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা রো পি সমান লিখতে পারি হচ্ছে মাইনাস ডাইভারজেন্স অফ পি, ডাইভারজেন্স অফ পি। এটা হচ্ছে আমাদের মেরুবর্তীতার ফর্মুলা। তাহলে সুতরাং আমরা যদি পরাবৈদ্যুতিক কোনো মাধ্যম ধরি, এরকম একটা পরাবৈদ্যুতিক মাধ্যম ধরলাম, যার ক্ষুদ্র আয়তন ডিভি ডিএস দ্বারা বেষ্টিত, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে গস ল অনুযায়ী, আমরা গস ল ইউজ করতে পারি। গস ল অনুযায়ী আমরা লিখতে পারি ই ডট ডিএস, এটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেল ডট ই ডিভি। এটা লেখা যায়, ভি আয়তন আমরা 1/, করে নিলাম, এটা ইকুয়াল টু হয়ে গেল কত, ইন্টিগ্রেশন অফ 1/ε0 রো মাইনাস, রো ছিল আর এই মেরুবর্তী চার্জ ঘনত্ব রো পিটা কমে যাবে, তার মানে মাইনাস ডেল ডট পি ডিভি, এটা হয়ে গেল। বা এখানে আমরা যেটা করতে পারি, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ডেল ডট অ্যাপসাইলন নট, অ্যাপসাইলন নটটা যদি এদিকে নিয়ে আসা যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা ডিভি, এটা ডিভি, এটা যদি এইদিকে নিয়ে আসা যায়, তাহলে অ্যাপসাইলন নট এদিকে আসলো। আর তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ডেল ডট অ্যাপসাইলন নট ই প্লাস পি ইন্টু ডিভি ইকুয়াল টু রো রো ডিভি, এটা লেখা যায়। তাহলে আমরা জানি এটা হলো এই অবস্থা। তাহলে এখান থেকে আমরা আরেকটু জানি, সেটা হচ্ছে, বা আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এইটা মানে কত, এটা মানে, এটা মানে হচ্ছে আমরা জানি ডি, সরণ প্রবাহ ডি এর সমান হবে। তাহলে এটা সমান যদি ডি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারবো ডেল ডট ডি ডিভি, এটা সমান হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ রো ডিভি। তাহলে যে এটা দুইটাই যেহেতু ভলিউম ইন্টিগ্রেশন, তাহলে আমরা দুইটা ইন্টিগ্রেশন দুই দিক থেকে তুলে দিতে পারি, সবার জন্যই সমান, ডেল ডট ডি এটা সমান হবে হচ্ছে রো। তাহলে এটাই হবে আমাদের হচ্ছে ম্যাক্সওয়েলের প্রথম ক্ষেত্র সমীকরণ, দ্যাট ইজ প্রথম ম্যাক্সওয়েলের, এটাই হচ্ছে ওয়েলের প্রথম সূত্র।
তাহলে শিক্ষার্থীরা এগুলো তোমাদেরকে প্রথমে এই চ্যাপ্টার ইকুয়েশন অফ কন্টিনিউটি এর আগের দিন করিয়েছি, এটা ভালোভাবে করতে হবে। করে এই ইকুয়েশন অফ কন্টিনিউটি দিয়ে যদি আমাদের সময়ের উপরে কারেন্ট ফ্লো না করে, সময়ের উপর নির্ভর না করে, তাহলে আমরা অ্যাম্পিয়ারস ল ইউজ করতে পারবো। কিন্তু ভ্যারিং প্রবাহের জন্য সময়ের সাথে যদি প্রবাহ পরিবর্তিত হয়, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি দিয়ে অ্যাম্পিয়ারস ল পরিমার্জন করলো বিজ্ঞানী ম্যাক্সওয়েল, এবং সেটা আমরা দেখলাম নতুন একটা টার্ম আসলো হচ্ছে যে এই যে এইটা ডিডিটি, সরণ প্রবাহ আসলো। এবং একটা এক্সাম্পল করলাম যে আসলে এক্সাম্পলটা করার পরে তারপরে ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন লিখলাম কোত্থেকে আসলো। এটা আসলে ম্যাক্সওয়েল নিজে তৈরি করেনি বা নিজে ইকুয়েশন দেয়নি, এগুলো যে আমাদের ইলেকট্রিসিটির 4টা বিখ্যাত ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলো এক করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার 4টা ইকুয়েশন করছে, এবং এখানে অ্যাম্পিয়ারস লটা সংশোধন করা হয়েছে, এর আগে আমরা দেখিয়েছি। এবং এই সূত্রগুলো প্রতিপাদন করতে হলে আমাদের প্রথম সূত্রটা আমরা প্রতিপাদন করলাম। এরপরে আসবে হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটাও আমাদের একটু প্রতিপাদন করতে হবে। তাহলে সূত্র 2, দ্বিতীয় সূত্রে আমাদের কি আছে, ম্যাক্সওয়েলের ডাইভারজেন্স অফ বি, এটা ইকুয়াল টু কত হবে, 0। এটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা যদি আমরা প্রতিপাদন করতে যাই, তাহলে আমাদের কোনো আবদ্ধ পৃষ্ঠতলে যদি চৌম্বক ক্ষেত্র প্রবেশ করে, একটা পৃষ্ঠতল আছে, তাহলে এখানে বি চৌম্বক ক্ষেত্র এখানে প্রবেশ করলো পৃষ্ঠতল দিয়ে, প্রবেশ করে ওই ক্ষেত্র রেখাটা যদি এখান থেকে যে পরিমাণ প্রবেশ করলো সেই পরিমাণই বের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এর ফ্লাক্সটা কত হবে, এর ফ্লাক্সটা দ্যাট ইজ φb, ফ্লাক্সটা সর্বোচ্চই সমান হবে। দ্যাট ইজ যে পরিমাণ এই ক্ষেত্র অতিক্রম করলো ঢুকলো সেই পরিমাণই বের হয়ে গেল, তাহলে ফ্লাক্স শূন্য হবে। তাহলে ফ্লাক্স শূন্য হওয়া মানে কি, অর্থাৎ ফ্লাক্সটা শূন্য হওয়া মানে হচ্ছে φb0 বা φb কে আমরা লিখতে পারি মোট অবিলম্ব আবেশ b ডট ds লেখা যায়, এটা সমান হচ্ছে ফ্লাক্সটা এইভাবে লেখা যায় ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এর আগে যদি আমরা আয়তন সমাকলনে রূপান্তর করি, তাহলে এখানে হবে আয়তন সমাকলন আর ডেল ডট বি ডিভি, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা আয়তন সমাকলন সমান 0, বা এখান থেকে আমরা ডেল ডট বি এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 0। দ্যাট ইজ ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, গস ল, আমরা গস ল ব্যবহার করলাম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, মোট অবিলম্ব মানে φb ইকুয়াল টু 0, মোট ফ্লাক্স শূন্য হয়ে গেল। তাহলে চৌম্বক ক্ষেত্রের অপসারিতা শূন্য। তাহলে এটা হচ্ছে ম্যাক্সওয়েলের দ্বিতীয় সূত্র। যে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা এ পর্যন্ত ভালোভাবে বই দেখো, যে কোনো বইতে আছে, এবং আমরা মোকসেদ স্যারের যে বইটা আছে ওই বই থেকে এটা পড়লে তোমাদের সিলেবাস অনুযায়ী দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে, ওখান থেকে একটু ভালো করে দেখে নিও আর কি। এর পরের দিনে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, সতর্ক থাকো। আসসালামু আলাইকুম।